শেখ হাসিনার শাসনামল কেন উৎখাত করা হয়েছিল? নিশ্চয়ই অনেকগুলো কারণের মধ্যে একটা ছিল যে স্বৈরাচার, মাফিয়াতন্ত্র এবং তিনি ধরাকে সরাজ্ঞান করতেন। কারোর কথা শুনতে চাইতেন না। তার কথা ছিল আমার চাই অ্যাবসোলিউট পাওয়ার। কেননা আমি দেশকে উন্নয়ন করব। তার বক্তব্য ভুলে যাননি নিশ্চয়ই। গণতন্ত্র ফিরে আসুক আর আমার পাওয়ার চাই, আমি দেশে উন্নতি করতে চাই। সাফ কথা, আমার পাওয়ার চাই। আমি খালি ইলেকশন যেমন তো না, অ্যাবসলিউট পাওয়ার নিয়ে আমি দেশে উন্নতি করব, এটাই আমার লক্ষ্য। আর আমাদের ইউনূস উনি এসে বলছেন যে আমি কারো কথা শুনতে চাই না। সবচেয়ে ভালো যে তার হাতে আমার বন্দরকে আমি তুলে দিতে চাই। আমি কারো কথা শুনতে চাই না। বন্দর ব্যবস্থাপনার যারা পৃথিবীর সেরা যারা, তাদের হাতে দিয়ে দিতে হবে। যেভাবেই হোক, মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে। মানুষকে রাজি করে করার দরকার নেই। তো কার হাতে তুলে দিচ্ছেন ডক্টর ইউনূস চট্টগ্রাম বন্দরকে? এটা কি নতুন কোনো পরিকল্পনা, না শেখ হাসিনার যে স্বপ্ন চট্টগ্রাম বন্দরকে ডিপি ওয়ার্ল্ড দুবাই ভিত্তিক কোম্পানির হাতে তুলে দেওয়া, সেইটারই বাস্তবায়ন করছেন ডক্টর ইউনূস? বন্দর চুক্তি শেখ হাসিনার পরিকল্পনারই ধারাবাহিকতা কিনা, সেই প্রশ্নটা বড় প্রশ্ন। সেটি আজকের আলোচনা। চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া নিয়ে হাসিনার সাথে বোঝাপড়া হয় এই গ্রুপের 2023 সালের মে মাসে, এবং এই কাজ কোনো প্রকিউরমেন্ট পলিসি মেনে দেওয়া হয়নি। পিপিপি বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় তাদেরকে এই কাজটা দেওয়া হয়েছিল। এখন পিপিপি বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নতুন কিছু নয়, কিন্তু নতুন কিছু যেটা হলো সেটা হলো ল্যান্ডলর্ড বা জমিদারি মডেল। অর্থাৎ বন্দরের মালিকানা বাংলাদেশে থাকবে না, থাকবে জমিদারের হাতে। যারা এটা বানাবে তাদের হাতে। সরকার সেখান থেকে কিছু হ্যান্ডলিং চার্জ পাবে। মানে ওই যে হীরক রাজার দেশের সিনেমার কথা মনে আছে নিশ্চয়ই, যে হীরার খনির মালিক আমরা হলেও যারা, তাদের হাতে কোনো কানাকড়ি থাকবে না। ওই গানটা একটু আমরা ব্যাকগ্রাউন্ডে বাজাতে পারি, কেননা সামনে সামনে বাজালে এইটা আবার কপিরাইট লঙ্ঘন হতে পারে। সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে নাই, আহার হীরার খনির মজুর হয়ে কানা করি নাই। ও ভাই হীরার খনির মালিক যারা, কানা করি নাই রে ভাই রে, কত রঙ দেখি দুনিয়ায়। ওরে ভাই রে। জোকস অ্যাপার্ট, এখন বন্দরকে কাদের হাতে, কোন বিবেচনায় বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন ডক্টর ইউনূস, সেটি নিয়ে একটু আলোচনা করা দরকার। ডক্টর ইউনূসের সর্বশেষ কথা অনুযায়ী এই যে বন্দর, চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার, যেটাকে নিয়ে হাউ খাওয়া আলোচনা, এটা স্পষ্ট যে এটি বিওটি অর্থাৎ বিল্ড, অপারেট অ্যান্ড ট্রান্সফার মডেলে তুলে দেওয়া হচ্ছে। ইউনূস বলছেন এখানে আমাদের কোনো পয়সা খরচ হবে না, পয়সা যা খরচ করা তারা করবে। ওই যে আমি বললাম জমিদারি মডেল, এই জায়গা আপনার দেশের জায়গা ব্যবহার করে একটা জিনিস তৈরি করা হবে, সেইটার দেখভাল এবং মালিকানা আমাদের হাতে থাকবে না। আমরা কেবল আমাদের যে জায়গাটা ব্যবহার করে কিছু কাজ হচ্ছে সেটার জন্য কিছু পয়সা পেলেও পেতে পারি, না পেলেও পেতে পারি। ঠিক যেভাবে আমাদের জায়গা ব্যবহার করে ভারতকে ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট দিয়েছিলেন শেখ হাসিনা, সেখানে আমরা কিছু পেয়েছিলাম হয়তো, একেবারে জাহাজের তেল কেনার পয়সা পেয়েছিলাম কিনা সেটা আমাদের বড় প্রশ্ন। কিন্তু ভারত কি পেয়েছিল? দেদারসে অবলীলায় বাংলাদেশের মাটি ব্যবহার করে তার ব্যবসা বাণিজ্য উত্তর পূর্ব অঞ্চলে জিনিসপত্র পাঠাতে পেরেছিল। তো এই যে ডক্টর ইউনূসের ভাষণ শুনুন, তিনি বলছেন এটি হবে বিল্ড, অপারেট অ্যান্ড ট্রান্সফার বিওটি মডেল। এটা আমাদের লাভ। একটা লাভ হলো এর পেছনে আমাদের কোনো টাকা পয়সা খরচ লাগছে না। এটা মজার জিনিস তাদের সঙ্গে। বিল্ড, অপারেট এন্ড ট্রান্সফার, তোমরা বানাও, তোমরা কাজ করো, রোজগার করো, এই মেয়াদের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে। আমরা এক পয়সা খরচ করবো না। কাজে পয়সা বেঁচে গেল, কাজটা হয়ে গেল। কথা হচ্ছে যে হাসিনার দেশ বিক্রির হিসাব তো পুরাতন না। দেশবিরোধী প্রচুর চুক্তি সে করেছে, দেশের স্বার্থে রেখে বিদেশিদের স্বার্থ দেখেছে। যেমন আদানির সাথে বিদ্যুৎ চুক্তির কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। সারা বিশ্ব বলেছে যে এখানে যেই দামে কয়লা কেনার দেখাচ্ছে আদানি গ্রুপ, এই কয়লা তো ডাবল দামে কেনা দেখাচ্ছে, এবং সেই টাকা বাংলাদেশের সরকার থেকে তারা নিচ্ছে। 9 মাস শেখ হাসিনা পালানোর 9 মাস পর্যন্ত এই আদানির বিল দিতে পারেনি বাংলাদেশ। এখন ডক্টর ইউনূস এসে সেই বিল পরিশোধ করছেন। রাশিয়ার সাথে রূপপুর পারমাণবিক প্লান্ট, বলা হচ্ছে 3000 কোটি টাকা যেখানে এ ধরনের একটা পারমাণবিক প্লান্ট তৈরিতে খরচ করেছে, রাশিয়া চার্জ নিয়েছে যেই দেশে, ভারতে 3 থেকে 6000 কোটি টাকা, সেটা বাংলাদেশে নিচ্ছে 12 থেকে 16,000 কোটি টাকা।
ভারতের সাথে ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্টের কথা তো আগেই বললাম। তো এই যে চুক্তি, সেই চুক্তির ধারাবাহিকতায় ডিপি ওয়ার্ল্ডকে এই যে বন্দর ব্যবস্থাপনার নতুন চুক্তি করছে ডক্টর ইউনূস সরকার, তার তথ্য প্রমাণ আপনাদের সামনে হাজির করছি। যেটা হলো 2023 সালের 16ই মে জাগো নিউজে প্রকাশিত সংবাদে বলা হয়, চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্প সহ মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ ও যন্ত্রপাতি সংগ্রহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি স্পোর্টস গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে সরকার। ছবি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, সমঝোতা স্মারকের যে ছবি। বৃহস্পতিবার রাজধানীর হোটেলে ওয়েস্টিন চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্প সহ মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ সংক্রান্ত চট্টগ্রাম বন্দর ও আবুধাবি স্পোর্টস গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষর হয়। এই আবুধাবি পোর্টস গ্রুপের একটি অংশ হল ডিপি ওয়ার্ল্ড। মাল্টিপারপাস টার্মিনালটি চট্টগ্রাম বন্দর এবং আবুধাবি পোর্টস গ্রুপ যৌথভাবে নির্মাণ করবে। 1225 মিটার দৈর্ঘ্যের এই কন্টেইনার টার্মিনাল সিঙ্গাপুরের পিএসএ এবং অন্যটি দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের অর্থায়ন করার সম্ভাবনা রয়েছে। 6 কিলোমিটার দৈর্ঘ্যের ব্রেকওয়াটার ও অ্যাক্সেস চ্যানেল রেজিং করবে বিশ্ব ব্যাংক। এই যে ডিপি ওয়ার্ল্ডের কথা আমরা প্রথম শুনলাম কখন? 16ই মে 2023 সালে একটা এমওইউ চুক্তি স্বাক্ষরিত হয় হাসিনার সাথে, এই দুবাই পোর্টস গ্রুপের সাথে। কিন্তু এই চুক্তি তো ওই দিনই হয়নি, এটার কথাবার্তা বহুত আগের থেকেই চলছিল। যেমন 30 ডিসেম্বর যুগান্তরের একটি প্রধান সংবাদের শিরোনাম অনুযায়ী আমরা পড়ছি, সেখানে লেখা ছিল, রূপকল্প 2041 সালকে সামনে রেখে আগামী বছর বন্দরের ব্যাপক উন্নয়ন শুরু হবে। ডিসেম্বরে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর উন্নয়ন প্রকল্পের টার্মিনাল নির্মাণ কাজ ঠিকাদার নির্মাণের মাধ্যমে মার্চ এপ্রিলে শুরু হবে। চট্টগ্রাম বন্দরের অগ্রাধিকার প্রকল্প বে টার্মিনালের অধীনে থাকবে 4টি টার্মিনাল। এর মধ্যে মাল্টিপারপাস টার্মিনালের নির্মাণ কাজ 2024 সালের মাঝামাঝি শুরুর পরিকল্পনা রয়েছে, যেটা জুন জুলাইয়ে শুরু করার কথা ছিল। আমরা এই যে অগস্টের অভ্যুত্থান, অগস্টে শেখ হাসিনার পলায়ন, এইসব কারণে এগুলো ভেস্তে যায়। এখন কেবলমাত্র ইউনূস সরকার সেই ধারাবাহিকতাটাকে এক্সটেন্ড করছেন, অর্থাৎ যাদের সাথে এই চুক্তি শেখ হাসিনা করেছিল আমাদের দেশবাসীকে অন্ধকারে রেখে, ইউনূস সরকার একই কাজ করছেন দেশবাসীকে না জানিয়ে, ওই চুক্তিটাই বৈধতা দিচ্ছেন। চট্টগ্রাম বন্দরের সাথে যৌথ উদ্যোগে এই টার্মিনাল নির্মাণের জন্য আবুধাবি পোর্ট গ্রুপ এডি পোর্টস $1 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাব দাখিল করেছে। বে টার্মিনালের কন্টেইনার টার্মিনাল 1 এবং 2 নির্মাণ ও পরিচালনার জন্য যথাক্রমে পিএসএ সিঙ্গাপুর ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আগামী বছর চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আগামী বছর এর মধ্যে চলে গিয়েছে, অর্থাৎ 5ই আগস্টের পর শেখ হাসিনা বিদায় নিয়েছেন, কিন্তু ওই যে এমওইউ শেখ হাসিনার আমলে করা ছিল আগামী বছর চুক্তির সম্ভাবনা, সেই চুক্তিটা বৈধতা উৎপাদন করার জন্য ডক্টর ইউনূস বলছেন, আমি কারো কথা শুনতে চাই না, আমাদের হৃৎপিণ্ডে ঝামেলা তৈরি হয়েছে, জন্য আমাদের বড় ডাক্তার দরকার। এবং সেই বড় ডাক্তারকে শেখ হাসিনা যেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট তৈরি করেছিল ডিপি ওয়ার্ল্ড, আবুধাবি পোর্টস গ্রুপ, তাদের সাথেই চুক্তিটা করছে। সুতরাং এটি ডক্টর ইউনূসের নতুন কল্পনাপ্রসূত কিংবা চিন্তার কোনো ফসল নয়, এটি শেখ হাসিনার করে যাওয়া একটা পরিকল্পনা। এখন প্রশ্ন আসতে পারে, শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়ন করলে কেন ডক্টর ইউনূসকে সমালোচনা করছেন? তো প্রশ্নের উত্তর আমি দেব। তবে তার আগ দিয়ে আপনাদেরকে জানতে হবে যে এই যে বন্দর এবং বন্দরকে অন্যদের হাতে তুলে দেওয়ার জন্য সরকারের এই তড়িঘড়ি উদ্যোগ, দেশবাসীকে এই চুক্তির বিস্তারিত না জানিয়ে এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে, এমনকি বিনিয়োগ উপদেষ্টা পরিষদে এই পোর্টের ব্যবস্থাপনার দায়িত্ব কাকে তুলে দেওয়া হচ্ছে সেটি আলোচনা না করে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এই সিদ্ধান্ত আদৌ দেশের ভালো হবে কিনা, কিংবা এই সিদ্ধান্তের মধ্য দিয়ে দেশ আরো একটি আন্তর্জাতিক বাধ্যবাধকতার মধ্যে পড়বে কিনা, সেটা বোঝার জন্য আপনাদেরকে বুঝতে হবে যে এই বন্দর যে তুলে দেওয়া হচ্ছে কোন চুক্তির মাধ্যমে, কিংবা কোন প্রথার মাধ্যমে, কিংবা কোন ব্যবস্থাপনা মডেল অনুসরণ করা হচ্ছে। 30 ডিসেম্বর 2023 সালের যেই প্রতিবেদন করা হয়, যুগান্তর যে প্রতিবেদন করে, সেখানে স্পষ্ট তারা লিখেছে, এই যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিসিটির মাধ্যমে চট্টগ্রাম বন্দর এরই মধ্যে প্রবেশ করেছেন ল্যান্ডলর্ড বা জমিদারি মডেলে, যেটার কথা আমি শুরুতে বললাম, ল্যান্ডলর্ড বা জমিদারি মডেলে। 6 ডিসেম্বর সৌদি আরবের প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে, তাদের সঙ্গে পিসিটি পরিচালনার চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি অনেকটা ল্যান্ডলর্ড পদ্ধতিতে শর্ত সাপেক্ষে চট্টগ্রাম বন্দরের নতুন নির্মিত ওই টার্মিনাল পরিচালনা করবে। দায়িত্ব পাওয়া বিদেশি প্রতিষ্ঠান 2 বছরের মধ্যে পূর্ণাঙ্গ হ্যান্ডলিং এর
যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তখন কি বলা হয়েছিল? চুক্তির আগ দিয়ে হাসিনা আমলে বলা হচ্ছিল বছরে প্রায় 5 লাখ বা 20 ফুট সমান কন্টেইনার হ্যান্ডলিং করা যাবে এই টার্মিনালের মাধ্যমে। বন্দর সংশ্লিষ্টরা ওই সময় জানিয়েছিলেন যে বিশ্বের উন্নত বন্দরগুলো পরিচালিত হচ্ছে ল্যান্ড লর্ড পোর্ট মডেল অনুসরণ করে। এই পদ্ধতিতে বন্দরের জমিতে স্থাপনা ও চ্যানেল ব্যবহার করে সরকারি খাত পণ্য হ্যান্ডলিং করে। বন্দর সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ হ্যান্ডলিং ও অন্যান্য চার্জ পায়। চুক্তির সময়সীমা শেষ হলে পুরো স্থাপনা বা টার্মিনালের মালিকানা পেয়ে যায় বন্দর কর্তৃপক্ষ। এতে স্থাপনা নির্মাণে সরকারকে বড় রকমের বিনিয়োগ করতে হয় না। তুলনামূলক কম বিনিয়োগে বন্দরের আয়ের সুযোগ সৃষ্টি হয়। এই পদ্ধতিতে সরকার নিয়ন্ত্রক সংস্থার ভূমিকায় থাকে। বর্তমানে চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালিত হচ্ছে টুল পোর্ট পদ্ধতিতে। এতে বন্দর পরিচালনার প্রায় সব দায়িত্ব থাকে সরকারের হাতে। বোঝা গেল পার্থক্যটা? ল্যান্ডলক মডেলের পার্থক্য হচ্ছে জমির মডেল। এখানে যারা নির্মাণ করবে তাদের হাতেই থাকবে, অর্থাৎ আপনার ভূমির একটা অংশ আপনি ছেড়ে দিচ্ছেন বিদেশিদের কাছে। বিদেশিরা সেখানে স্থাপনা নির্মাণ করবে। স্থাপনা নির্মাণ করে সেখান থেকে যে ব্যবসা করবে, সেই ব্যবসার একটা অংশের কিছুটা হয়তো 1% আপনাকে দিবে, বাকি 90% তারা নেবে, কেননা তারা তাদের পকেটের টাকা দিয়ে এইটা বিল্ড করেছে। ডক্টর ইউনূস বলছেন আমাদের একটা পয়সা ব্যয় করতে হবে না, তারা এইটা নির্মাণ করে আমাদের মালিকানা দিয়ে দিবে। কিন্তু কবে মালিকানা দিবে? কত বছরের বিল্ড অ্যান্ড অপারেট চুক্তি হচ্ছে? 12 বছর, 20 বছর, না 22 বছর, না আজীবনের জন্য? আমরা জানতে পারছি না। এবং এই ধরনের যে বিষয়, উন্নয়ন পরিকল্পনা, এই ধরনের বিল্ড অপারেট ট্রান্সফার যে একবারে নতুন হিসাব তা না, এগুলো হয়, কিন্তু সেগুলো সামনে আনতে হয়, যেটা সামনে নেই বলে আমরা নানা রকম আলোচনা করছি। এখন এই বিদেশিদের হাতে তুলে দিলেই কি বন্দর আমাদের সব ঠিক হয়ে যাবে? হৃৎপিণ্ড ঠিক হয়ে যাবে? ব্যবস্থাপনায় গতি আসবে? বাস্তবতা তো তেমন বলছে না। কেননা এই যে সৌদি আরবের এবং ডিপি ওয়ার্ল্ডের ব্যবসায়িক পার্টনারের হাতে এর আগে পতেঙ্গার যে কন্টেইনার টার্মিনাল ছেড়ে দেওয়া হয়, গত 8 মাসে 10 মাসে আমরা কি অগ্রগতি দেখছি? সমকালের প্রতিবেদন অনুযায়ী গত 10 মাসেও আলো ফেলতে পারেনি পরিচালনার দায়িত্ব পাওয়া সৌদি আরবের প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল RSGTI। 240 মিলিয়ন মার্কিন ডলার বা 2640 কোটি টাকা বিনিয়োগ করে আগামী 22 বছর তাদের এই টার্মিনালটি পরিচালনা করার কথা। যে চুক্তি হয়েছে শেখ হাসিনার আমলে, 22 বছরের চুক্তি। অত্যাধুনিক একটি স্ক্যানার এবং যন্ত্রপাতি এর মধ্যে স্থাপন করা হয়েছে, কিন্তু তা চাহিদার অর্ধেকও নয়। তাই গতি আসছে না আমদানি রপ্তানিতে। প্রত্যাশার মাত্র 12% কন্টেইনার হ্যান্ডলিং করেছে এই টার্মিনালটি। দৈনিক 20 ফুট দীর্ঘ 1369 কন্টেইনার পরিচালনা করার সক্ষমতা থাকলেও এই টার্মিনালে হ্যান্ডলিং হচ্ছে মাত্র 170 থেকে 180টি কন্টেইনার। অথচ এটি পুরোদমে চালু হলে প্রতি বছর 300 কোটি টাকার রাজস্ব পেত বন্দর। সমকালের প্রতিবেদন। তো বোঝা যাচ্ছে যে বন্দর ব্যবস্থাপনা অন্যদের হাতে ছেড়ে দিলে আমাদের যে লাভ দেখানো হয়, সেই লাভ আমরা কতখানি পাই? আপনাদের অনেক আগে মনে আছে নিশ্চয়ই, বাংলাদেশে যে তেল গ্যাসের উপর ভাসছে বলে একটা প্রচারণা ছিল যে এগুলো ছেড়ে দিতে হবে যুক্তরাষ্ট্রের হাতে। 5 বছর 10 বছর ঘুরতে না দেখলাম কি আমাদের আমদানি করা লাগছে LNG, লিকুইড গ্যাস, যেটা আবুধাবি থেকে। এখন আমরা বলছি, এর আগে বলছিলাম, আমি আলোচনা করেছি যে আমাদের ট্রান্সশিপমেন্ট না দিলে আমাদের কোনো উন্নয়ন হবে না। তো ট্রান্সশিপমেন্ট তো শেখ হাসিনার আমলে পুরোটাই দিয়ে রেখেছিলাম 17 সাল থেকে। আমাদের কি উন্নয়ন হয়েছে আর কি অপকর্ম হয়েছে আপনারা হিসাব জানেন। এখন আমরা বলছি বন্দর আমাদের না দিলে আমাদের বন্দর উন্নত হবে না, আমাদের অর্থনৈতিক উন্নতি হবে না। তো এগুলো পুরাতন কথা, নতুন কথা না। ডক্টর ইউনূস কেবল পুরাতন কথার ধারাবাহিকতা টেনে নিয়ে যাচ্ছেন। কার ধারাবাহিকতা টেনে নিয়ে যাচ্ছেন? শেখ হাসিনার সিদ্ধান্ত। তো এখন আমাদের কথা হলো যে, ধরে নিলাম এই যে ডিপির সাথে বাংলাদেশ বন্দর কর্তৃপক্ষের যে বন্দরকে চুক্তি হচ্ছে সেটা 22 বছর, 40 বছর, না আজীবনের জন্য আমরা জানি না। এই চুক্তিতে এইটা শেখ হাসিনারই পরিকল্পনা ছিল, এবং ধরে নিলাম যে শেখ হাসিনা হয়তো দেশের স্বার্থ দেখেই এই চুক্তিতে অগ্রসর হয়েছিলেন। এখন রাজনৈতিক কারণে সেই চুক্তি বাস্তবায়ন করতে সে পারে নাই, কেননা তার আগেই তাকে পালাতে হয়েছে সদাল বলে। এর মধ্যে দেশে একটি গণঅভ্যুত্থান হয়ে গেছে। কিন্তু যেই সরকারকে ফেলার জন্য আমরা এত রক্ত দিলাম, যেই সরকারের গুলিতে আমাদের এতগুলো তাজা রক্ত চলে গেল, এবং যার বিরুদ্ধে অভিযোগ যে তুমি দেশ বিক্রি করছো, কেননা তিনি বলছেন তার অ্যাবসলিউট ক্ষমতা দরকার, আমি দেশকে উন্নয়ন করতে চাই, এবং কাকে কি দিচ্ছি না দিচ্ছি এগুলো তোমার জানার দরকার নাই, আমার উপর আস্থা রাখো। একই মডেল অনুসরণ করছে
ডক্টর ইউনূসের সরকার। হাসিনার সরকারের চুক্তিতেই আমরা কোনো প্রকারে যাচাই বাছাই বা কনসালটেশন ছাড়া কন্টিনিউ করছি, তাও চট্টগ্রাম বন্দরের মতো সেনসিটিভ একটি ইস্যু, এটা কতটা যৌক্তিক? আমাদেরকে জানতে হবে যে চুক্তির শর্তগুলো কি। টার্ম এই যে টার্মিনেশনের ক্ষেত্রে প্রসিডিউরটা কি হবে, এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তোলা স্বাভাবিক। এরকম একটি ঘটনা ডিপি ওয়ার্ল্ডকে বন্দর বুঝিয়ে দেওয়ার ঘটনা তারা বিশ্বের আরো কয়েকটি দেশে করে, যেমন তানজানিয়া, আফ্রিকার দেশ, তাদের এরকম একটা চুক্তি হয়েছিল। এইটা নিয়ে তানজানিয়াতে ব্যাপক গণবিক্ষোভ তৈরি হয়েছিল, প্রচুর লোকজনকে অ্যারেস্ট করে গোলাগুলি করে প্রাণহানির বিনিময়ে সেই আন্দোলন দমন করেছিল তানজানিয়ার সরকার। এখন তানজানিয়ার সরকার আর বাংলাদেশের সরকার তো এক না, তানজানিয়ার জনগণ বাংলাদেশের জনগণ এক না। সুতরাং বিষয়টা নিয়ে তাড়াহুড়ো এবং একটি অন্তর্বর্তী সরকার যাদের মূলত কাজ কোনো প্রতিষ্ঠান বিদেশিদেরকে ইজারা দেওয়া না, মূলত কাজ অভ্যন্তরীণভাবে তার যে অগ্রাধিকার সংস্কার সেগুলো বাস্তবায়ন করে নির্বাচিত সরকারকে দিয়ে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের মাধ্যমে তার যে জবাবদিহিতার জায়গাটা সেটা তৈরি করা। এখন বন্দর বিএনপি কিংবা সামনে অন্য যে সরকার আসছে তারাও কি দিবে না কাউকে? অবশ্যই দিবে। কিন্তু তখন কি হবে? তখন পার্লামেন্টে এটি নিয়ে আলোচনা হবে, বিশদ আলোচনা হবে। তখন বিশেষজ্ঞ কমিটি মতামত দিবে। আজকে আমরা 10 মাসের সরকার কি দেখছি? পার্লামেন্ট তো নাই। সুতরাং সরকারকে বিরোধিতা করার কেউ নাই। তারা যেটা মনে করছে সেটাই তারা করছে। পার্লামেন্ট না থাকুক, উপদেষ্টা পরিষদটা আছে। উপদেষ্টা পরিষদের বৈঠক কতদিন হয়েছে? আওয়ামী লীগ নিষিদ্ধের আগে একদিন হয়েছে, শুরুতে একদিন হয়েছে, মাঝে হয়তো আরো 2 দিন হয়েছে। তো 10 মাসে কে কোন দিকে কোন মন্ত্রণালয় কাজ করছে, কার ইন্ধনে কে চুক্তিতে অগ্রসর হচ্ছে, আমরা কেউ জানি না। এই যে বিডার আশিক, তিনি বিনিয়োগ বাড়ানোর তার প্রতিযোগিতা, বিনিয়োগ বাড়ানোর যে নাম্বার দেখানোর যে প্রতিযোগিতা, সেটার প্রতিযোগিতার একটা অংশ হিসেবে তিনি ডক্টর ইউনূসকে রাজি করিয়েছেন যে দুবাই এটা বিনিয়োগ করবে। উনি রাজি হয়ে গেলেন। এটা আর অন্য কোনো পক্ষ বিপক্ষের মতামত, লাভ কি ক্ষতি কি যাচাই বাছাই করার কোনো সুযোগ নাই। একজনকে উনি উপদেষ্টা হিসেবে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে বানিয়ে দিলেন, যারা প্রতিরক্ষা বিষয়ে দেখাশোনা করে, সেনাবাহিনী প্রতিরক্ষা বিষয়ে সংশ্লিষ্ট, তার একজন বিদেশি নাগরিক হিসেবে তার এই ছাড়পত্র আছে কিনা, এটা দিলে বাংলাদেশের অভ্যন্তরীণ যেসব প্রতিরক্ষা নীতি আছে সেগুলো বাইরে পাচার হয়ে যাবে কিনা, তার সাথে সংশ্লিষ্ট যেসব সোশ্যাল মিডিয়ার গুজবকারী আছে তাদের হাতে এইসব তথ্য যাবে কিনা, কোনো কিছু যাচাই বাছাই না করে আমি কারোর কথা শুনতে চাই না, আমার যা মনে হয় তা আমি করব। তো এটা তো আরেকটা হীরক রাজার দেশ। এটা আরেকটা ইউনূস সাহেব আমাদের নতুন হীরক রাজা, তাই কি না?